আজকে শুরু করার কথা ছিল আমাদের কি যেন নরমালাইজেশন, তাই না? নরমালাইজেশনের আগে আমরা একটু কিছু ইয়াতে যাই। আগের দিন তো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখেছি, তাই না? জি স্যার। ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বাসায় কি একটু পড়াশোনা হয়েছে? জি স্যার, একটু দেখছিলাম। স্যার দেখছিলাম। আচ্ছা, আমরা একটু ফাংশনাল ডিপেন্ডেন্সির মূল কাজটা কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের ডাটাবেজের উপর কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা, তাই না? এখন সেই রেস্ট্রিকশন গুলোর উপর বেস করে আমরা সাধারণত ডাটাবেজকে ডিকম্পোজ করব। একটা ডাটাবেজকে ভেঙে একাধিক টেবিলে নিয়ে আসবো। একই টেবিলে রাখলে পরে কি কি অসুবিধা সেগুলো আমরা পড়েছি। সাধারণত ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমাদের সেই ডাটার উপরে রেস্ট্রিকশন। এখন আমরা যেটা কি করছি যে সবগুলো ডাটা, ধরে না আমরা সব ডাটা আমরা একটা টেবিলে রাখলাম, একই টেবিলে রাখলাম। ধরে নাও এই প্রথম এই টেবিলটা দেখছে, উপরে যে টেবিলটা আছে এখানে হচ্ছে লেন্ডিং, এখানে হচ্ছে কি ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, কাস্টমার, লোন নাম্বার, অ্যামাউন্ট। এই জিনিসগুলো যদি আমরা একই টেবিলে রাখি তাহলে আমাদের অসুবিধাগুলো কি কি? ঠিক আছে, অসুবিধাগুলো কি কি হতে পারে? অসুবিধাগুলো পরে আলোচনা করব। এখন ধরো এই টেবিলটাকে আমরা ডিকম্পোজ করব, ঠিক আছে? ডিকম্পোজ করে দুইটা টেবিলে ভাগ করব। এর আগে তো আমরা এরকম এই ধরনের টেবিল, এত বড় টেবিল দেখিনি, তাই না? দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এখানে দুটো টেবিল ভাগ করলাম, আমরা দেখলাম এখানে আছে রিলেশন ব্রাঞ্চ কাস্টমার, আর একটা হচ্ছে কাস্টমার লোন। দুইটা টেবিলে ভাগ করলাম। হ্যাঁ, দুইটা টেবিল ভাগ করলে সাধারণত আমরা কি করি? একটা অ্যাট্রিবিউটকে কমন রাখি, তাই তো? একটা কমন রাখি, এখানে আমরা কাস্টমার নেমকে কমন রেখেছি। যদি কাস্টমার নেমকে আমরা কমন রাখি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? আমাদের যেটা ডিকম্পোজ করলাম, এখানে ডিকম্পোজ করেছি, ডিকম্পোজ করে দুইটা টেবিল নিয়ে আসলাম, একটা ব্রাঞ্চ নেম এবং আরেকটা কাস্টমার লোন। ব্রাঞ্চ কাস্টমার, একটা কাস্টমার লোন। তাহলে এই যে দুটো টেবিল তৈরি করলাম, এখন আমাদের যেটা উদ্দেশ্য যে ডিকম্পোজ করলে সাধারণত যখন আমরা কোনো টেবিলকে ডিকম্পোজ করি তখন সেই ফরম্যাটটা এমন থাকে যে সেটাকে যখন আমরা জয়েন করব তখন আবার যেন পূর্বের টেবিলে ফিরে যেতে পারি, তাই না? এখন এখানে এই দুটোর মধ্যে কমন অ্যাট্রিবিউট আমরা কি রেখেছি? কাস্টমার নেম। যেহেতু আমরা কাস্টমার নেমটাকে কমন অ্যাট্রিবিউট রেখেছি, হ্যালো, জি স্যার, শুনছি। হ্যাঁ, কাস্টমার নেমটাকে যেহেতু কমন অ্যাট্রিবিউট হিসেবে আমরা ব্যবহার করেছি, এখন যদি আমরা এখানে জয়েন করি তাহলে পরে কি অবস্থা হবে দেখো তো? জয়েন করলে আমাদের পূর্বের টেবিলে ফিরে যাওয়ার কথা, কিন্তু আসলে কি পূর্বের টেবিলে ফিরে যাচ্ছি? যেমন ধরো এখানে জনস, এখানে জনস আছে, এখানে জনস আছে, জনসের দুইটা, তাই তো? এই জনসের, তাহলে এখানে আমরা জনসের কয়টা পাচ্ছি? এখানে জনস দেখা যাচ্ছে 4টা পেয়ে যাচ্ছি। কেন এই 4টা পাচ্ছি? এই দুটো যখন আমরা ডিকম্পোজ করেছি, তাই না? ডিকম্পোজ করার পরে যেটা হচ্ছে আমরা কমন যে অ্যাট্রিবিউটটা রেখেছি, এখানে দেখছি যে দুইটা আছে, এখানে দুইটা আছে, এবং এই দুইটার সাথে এটার আমরা সাধারণত যখন জয়েন করি তখন কি হয়? এটার অ্যাট্রিবিউটের সাথে এটার অ্যাট্রিবিউট যেটার ক্ষেত্রে সমান হয় সেটা একটা ইয়াতে আসে, আবার এটার সাথে এটার যেটা সমান হয় সেটার একটা রুতে আসে। এরকম করে যেহেতু এখানে দুইটা আছে, এখানে আমরা দুইটা পেলাম, আমরা এখানে এই জায়গায় এসে জয়েন করে দেখছি 4টা চলে এসেছে। 4টা চলে এসছে। আবার হেজের একটা থাকার কথা, হেজের চলে এসছে 2টা, হেজেরও 4টা চলে এসছে। এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে। তার মানে আমরা এটাকে ডিকম্পোজ করেছি, যেভাবে ডিকম্পোজ করেছি এটাকে জয়েন করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারিনি, তাই না? যখন জয়েন করছি তখন পূর্বের অবস্থা ফিরে আসতে পারছি না। তার মানে এটাকে যেভাবে আমরা ডিকম্পোজ করেছি, এই ডিকম্পোজটা করে আমরা অরিজিনাল ইনফরমেশনটাকে হারায় ফেলেছি, অরিজিনাল ইনফরমেশনটাকে হারায় ফেলেছি। এর এই ডিকম্পোজিং করার পরে আমরা বলতে পারবো না যে কোন এই জোনসের, যেমন যে এখানে দুইটা লোন আছে, ঠিক আছে? এই দুইটা লোনের কোন লোনটা এই ব্রাঞ্চ থেকে, ডাউনটাউন ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে এবং কোন লোনটা মেনাস ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু বোঝা যাবে না, তাই না?
এখন যেহেতু এটা বোঝা যাচ্ছে না, তার মানে আমাদের এই ডাটাটা, আমাদের পূর্বের ডাটাটা আমরা হারায় ফেলেছি। কারণ এই ধরনের যদি ডিকম্পোজ করি এবং যদি সেই ডাটা থেকে পূর্বের ডাটাতে ফিরে যেতে না পারি, জয়েন করে পূর্বের টেবিলে না ফিরে যেতে পারি, তখন সেই জয়েন্টটাকে আমরা বলবো লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। লসি ডিকম্পোজিশন যদি ফিরে না যেতে পারি তাহলে পরে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো লসি ডিকম্পোজিশন। আবার জি স্যার। তার মানে কি, এই ডিকম্পোজিশনটা যেটা হয়েছে এখানে কমন অ্যাট্রিবিউট আমরা কাস্টমার নেম ব্যবহার করেছি, যেহেতু কাস্টমার নেমটাকে কমন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এটা থেকে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি না। এবার আসি, তাহলে এটা লসি ডিকম্পোজিশন, এরকম ভাবে ডিকম্পোজ যদি আমরা করি তাহলে পরে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি না। সুতরাং এই ধরনের ডিকম্পোজিশন আমাদের ডিজায়ারেবল না। তাহলে যদি আমরা সেটাকে ডিজায়ারেবল ফর্মে নিয়ে আনতে চাই তাহলে পরে কিভাবে করতে হবে? এই বিষয়টা হচ্ছে এরকম যে দুটো ক্ষেত্রে যখন আমরা ডিকম্পোজ করব, যখন সেটাকে ডিকম্পোজ করব, যে ডিকম্পোজের পরে যেই অ্যাট্রিবিউটটাকে আমরা কমন হিসাবে ধরবো, যে অ্যাট্রিবিউটটা কমন থাকবে সেই অ্যাট্রিবিউটটা হবে হয়, দেখো নিচের এই লাইনটা দেখো, এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি, তার মানে পুরো কোনো একটা সেটা অবশ্যই ডিফাইন্স হয় আর কে ডিফাইন্স করবে অথবা R2 কে ডিফাইন্স করবে। দেখো দুইটা টেবিলে ভাগ করা হয়েছে, R1 কে আর কে ভেঙে দুইটা করছি, একটা R1 এবং একটা R2, ঠিক আছে? একটা R1 এবং একটা R2 তে ভাগ করছি। এখন এদের মধ্যে কমন যে অ্যাট্রিবিউটটা, এদের মধ্যে যে কমন অ্যাট্রিবিউটটা, সে অ্যাট্রিবিউটটা হয় R1 কে ডিফাইন্স করবে অথবা R2 কে ডিফাইন্স করবে। তার মানে আমি যদি এভাবে চিন্তা করি যে এইটার কমন অ্যাট্রিবিউটটা হয় R1 এর সুপার কি হবে অথবা R2 এর সুপার কি হবে। যদি তাই হয় তাহলে পরে সেই ক্ষেত্রে সেই জয়েন্টটাকে আমরা বলবো লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে পরে যখন আমরা একটা টেবিলকে ভেঙে দুইটা টেবিলে ভাগ করব, তখন তাদের মধ্যে যে কমন অ্যাট্রিবিউটটাকে আমরা ব্যবহার করব জয়েনিং অ্যাট্রিবিউট হিসাবে, সেই অ্যাট্রিবিউটটা সেই দুইটা টেবিলের মধ্যে কোনো একটা টেবিলের সুপার কি হতে হবে। যদি সুপার কি হয় তাহলে পরে সেই ক্ষেত্রে কোনো একটা টেবিলের যে কোনো একটা, তার মানে এই দুটো কন্ডিশন, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এই দুটো কন্ডিশনের যে কোনো একটা যদি ফুলফিল করে তাহলে সেই ক্ষেত্রে সেই ডিকম্পোজিশনটাকে বলবো আমরা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। ঠিক আছে? এখন আগের টেবিলটাকে আমরা দেখেছি কমন অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করেছি হচ্ছে কাস্টমার নেম। যেহেতু কাস্টমার নেম কমন অ্যাট্রিবিউট ব্যবহার করছি সেই ক্ষেত্রে, এবং কাস্টমার নেম ওখানে কোনো টেবিলেরই সুপার কি না, কোনো টেবিলেরই সুপার কি না, যেহেতু কোনো টেবিলেরই সুপার কি না, সুতরাং সেটা আমাদের ওটা লসি ডিকম্পোজিশন হয়ে গেছে। ঠিক আছে? এখানে কাস্টমার নেমটা আমি যা একটু পরেই আবার যে দেখো কাস্টমার নেম কোনো জায়গায় কিন্তু সুপার কি না, এখানে জনস আছে, এখানেও জনস আছে, আবার হাইস আছে, এখানেও তাই ডাবল আছে, সুপার কি তো ডাবল থাকতেই পারে না, তাই না? এবং কাস্টমার নেম আসলেই কোনোভাবেই এখানে সুপার কি হতে পারবে না, যেহেতু কাস্টমার নেম সুপার কি না, কোনোটারই সুপার কি না, সুতরাং এই কাস্টমার নেমটাকে কমন ধরে যদি ডিকম্পোজ করি তাহলে সেই ডিকম্পোজটা হয়ে যাবে লসি এবং লসলেস ডিকম্পোজিশন করার জন্য আমরা যদি এরকম ভাবে করি, একটু আবার চিন্তা করি নতুন করে, ব্রাঞ্চ স্কিমা, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, ঠিক আছে? এবং লোনটাকে আমরা নিয়ে আসলাম ব্রাঞ্চ নেম, কাস্টমার নেম, লোন নাম্বার, অ্যামাউন্ট। তাহলে এখানে দেখো ব্রাঞ্চ কমন অ্যাট্রিবিউটটা কি? ব্রাঞ্চ নেম, তাই না? জি স্যার। এখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে ব্রাঞ্চ নেম। যেহেতু কমন অ্যাট্রিবিউট ব্রাঞ্চ নেম, দেখো এই প্রথম টেবিলের ব্রাঞ্চ নেমটা হচ্ছে এটার সুপার কি, তার মানে আমি ব্রাঞ্চ নেম ডিফাইন্স ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, এই কথাটা আমি বলতে পারি, তাই না? ব্রাঞ্চ নেম ডিফাইন্স ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, ব্রাঞ্চ অ্যাসেট, মানে ব্রাঞ্চ নেম জানলে পারে আমি ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি এবং ব্রাঞ্চ অ্যাসেটটা বের করতে পারবো। মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করছে ওখানে। যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করে তার মানে আমি বলে দিতে পারছি যে ব্রাঞ্চ নেমটা এই টেবিলের সুপার কি। তাহলে দুটো টেবিলে ভাগ করলাম, আমরা দুইটা ভাগে ভাগ করলাম, তাহলে একটা রিলেশনের সুপার কি আমরা কমন অ্যাক্টিভিটিটা হয়ে গেল। যদি যে কোনো একটা টেবিলের সুপার কি হয় তাহলে পারি আমরা বলতে পারবো সেই ডিকম্পোজিশনটা আমাদের লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন।
এখন দেখো এখানে এই দুটোর কমন অ্যাট্রিবিউট হচ্ছে ব্রাঞ্চ নেম, এবং এই ব্রাঞ্চ নেমটা যেহেতু এটার সুপার কি, সুতরাং আমরা ওটাকে বলছি যে ওটা আমাদের লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। আবার আরেকটা অংশে আসো, এই নিচের অংশটা দেখো, ব্রাঞ্চ নেম, কাস্টমার নেম, লোন নাম্বার, অ্যামাউন্ট। এটাকে আমরা ভাগ করতে পারি। ভাগ করে যদি এরকম ভাবে নিয়ে আসি, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে এখানে লোন নাম্বার আসছে, এখানে লোন নাম্বার আছে, তাহলে এখানে কমন অ্যাট্রিবিউট কি? লোন নাম্বার। লোন নাম্বার, তাই না? লোন নাম্বারটা দেখো, এই লোন টেবিলের ক্ষেত্রে লোন নাম্বারটা হচ্ছে সুপার কি বা প্রাইমারি কি, যাই বলো না কেন, ঠিক আছে? কারণ ইউনিটলি ডিফাইন করছে এই এই রোকে, যে কোনো রোকেই সে ইউনিকলি আইডেন্টিফাই করবে। বা আমরা সরাসরি বলতে পারি যে লোন নাম্বার ডিফাইন্স অ্যামাউন্ট ব্রাঞ্চ নেম, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সির উপর বেস করে আমরা ডাটাবেসকে ডিকম্পোজ করতে পারছি, তাই না? তাহলে পরে এখানে একটা ডিকম্পোজ করার একটা প্রপার্টিজ হলো যে ডিকম্পোজিশন সবসময় লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন হতে হবে, ঠিক আছে? যদি লসলেস না হয় তাহলে পরে কি হবে? আমরা ডাটা হারিয়ে ফেলবো, সেখান থেকে ডাটা উদ্ধার করা যাবে না। এরপর আসো ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন। ডিকম্পোজিশনের এটাও একটা প্রপার্টি, এই প্রপার্টিও হোল্ড করতে হয় আর কি। কিরকম ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনটা কিরকম, যে আমরা যখন একটা ডাটা বেজের ডাটা পাবো, তাই তো, এবং তার সাথে সেটা ফাংশনাল ডিপেন্ডেন্সি পাবো, তাই তো? তোমাদের বলে দেওয়া হবে যে এই ডাটাগুলো আছে এবং তার সাথে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আছে। এখন আমাকে যে যে কাজটা করতে হবে, যে এখন আমরা যত জয়বের যদি ওটাকে ডিকম্পোজ করে একাধিক টেবিলে ভাগ করি, এখন দেখা যাচ্ছে যে ওই ডাটাতে যখন ডাটা আপডেট হবে বা ইনসার্ট হবে, তখন কি হবে? আমাকে প্রত্যেকবার আমাকে চেক করতে হবে তো যে আসলে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো হোল্ড করছে কিনা ওই টেবিলের পরে, বা সেটা ভায়োলেট হচ্ছে কিনা। যদি ভায়োলেট হয় তাহলে পরে সেটা অ্যালাউড হবে না, ওই ডাটাবেজে সেই ডাটাটা অ্যালাউড হবে না, তাই তো? ডাটাবেজের উপর যত কন্ডিশন থাকবে সেই কন্ডিশন গুলোকে তো আমাকে চেক করতে হবে। যখনই ডাটা ইনসার্ট হবে তখনই সেই কন্ডিশন গুলোকে আমাকে চেক করতে হবে। এন্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো ডাটাবেজের উপরই কন্ডিশন, তাই না? যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সি ডাটাবেজের উপর কন্ডিশন, তার মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে আমাকে চেক করতে হবে যখন আমি ডাটাবেজে ডাটা ইনসার্ট করব বা আপডেট করব। এখন এইরকম যদি হয়, আমি ডিকম্পোজ করেছি, এখন ডাটা আপডেট করার সময় ওই ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করার জন্য আবার সেগুলোকে জয়েন করতে হচ্ছে। যদি জয়েন করতে হয় তাহলে পরে সেটা খুব টাইম কনজিউমিং হয়ে যাবে। তাহলে প্রতিটা ডাটাতেই যদি আবার জয়েন করে আবার চেক করে আবার করতে হয়, তাহলে ডাটা আপডেট এবং ইনসার্ট এটা খুব ট্রাবলসাম একটা ব্যাপার হয়ে যাবে। এখন সেই জিনিসটাকে আমরা করতে হবে যে যেন আমাদের সেই ডিপেন্ডেন্সি, ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেইগুলো আমরা ডাটাবেস গুলোকে পুনরায় জয়েন ক্যালকুলেশন না করেই যেন চেক করতে পারি। তাহলে পুনরায় জয়েন না করে চেক করতে পারবো, এটা কেমন করে সম্ভব? যদি দুটো টেবিলের মধ্যে থাকে, একটা কন্ডিশন যদি দুটো টেবিল মিলে থাকে, তাহলে পরে কি হবে? আসলে আমরা জয়েন সেভাবেই করব যেন, ডিকম্পোজ সেভাবেই করব যেন আমরা সেইগুলোকে পুনরায় জয়েন না করেই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো চেক করতে পারি। এখন সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সবসময় হোল্ড করবে সেটাও না। সেটার জন্য আমরা যদি একটু অন্যরকম ভাবে চিন্তা করি, যে ধরে নাও আমরা আর টেবিলকে R1, R2, R3 এরকম করে ভাগ করলাম। আমি R3 বাদ দিলাম, R1 এবং R2 দুইটা ইয়াতে অংশে ভাগ করলাম। এখন এখানে রেস্ট্রিকশনের কিছু বলে দেওয়া আছে, এফ এ বলে দেওয়া আছে। এখন আমি যেহেতু R1 এবং R2 এই দুটোতে ভাগ করলাম, এখন আমি দেখলাম যে এই R1 এর জন্য এফ এর মধ্যে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সেই জিনিসগুলো কোনটা জয়েন্ট ক্যালকুলেশন না করে শুধুমাত্র আর এর উপরে করলেই সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমি চেক করতে পারবো। ঠিক আছে, দেখো আমি জয়েন্ট ক্যালকুলেশন না করে শুধুমাত্র R1 এর উপরে কোন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো চেক করতে পারবো সেটা রাখলাম। আবার R2 এর উপরে কোন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমি চেক করতে পারবো
তাহলে পরে কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে যেটা R1 এর জন্য, কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে যেটা শুধুমাত্র R2 এর জন্য, তাই তো? এখন এই দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই দুই সেটকে ফাংশনাল ডিপেন্ডেন্সিকে এক করলাম আমরা, এক করে যদি দেখা যায় যে আমাদের পুরাতন যে এফ ছিল, এই এফ এর ক্লোজার, হ্যাঁ, এই এফ এফ ওইটার এফ এবং এই নতুন যে দুটো যোগ করে যেটা পেলাম সেটাকে যদি আমি এফ প্রাইম বলি, হ্যাঁ, নতুন যে দুটোকে পেলাম সে দুটোকে যদি এফ প্রাইম বলি, তাহলে পরে কি হবে? এফ প্রাইম আর এফ কি সমান হবে? হ্যালো, বুঝতে পারো নাই বোধহয়, বুঝতে পারো নাই বোধহয়। আমি আবার রিপিট করি। আমরা স্কিমা আর তোমাকে দেওয়া হলো এবং তার সাথে ফাংশনাল সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ দেওয়া আছে, ঠিক আছে? এখন এফ এর মধ্যে 4-5টা যে কয়টা থাক ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আবার আর তো আছেই, আর তোমাদের একটা স্কিমা আছে। আর আর কে ভেঙে আমরা দুটো করলাম, একটা R1 এবং R2। ঠিক সিমিলারলি আমরা এফ কে বিবেচনা করে দেখলাম যে শুধুমাত্র আর এর উপরে ডিপেন্ডেন্ট, আর এর উপরে মানে অ্যাপ্লাই করা যায় সেই ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি কয়টা আছে এফ এর মধ্যে? তাহলে এফ এর মধ্যে ধরে নিলাম 2টা আছে। আবার R2 এর কে এর উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাপ্লাই করা যায় এরকম দেখা যাচ্ছে যে 2টা আছে। তাহলে এক্ষেত্রে এই যে এখানে 2টা পেলাম, এটাতেও 2টা পেলাম, দুটো 4টা পেলাম। এখন এই 4টাকে যদি আমি এফ প্রাইম বলে ডিফাইন করি, তাহলে এই এফ প্রাইম এবং এফ তো সমান নাও হতে পারে, আবার সমান হতেও পারে, ঠিক আছে? কারণ সমান কিছু যদি এক্সট্রা ফাংশনাল ডিপেন্ডেন্সি ওখানে থেকে যায়। কিন্তু যদি এইরকম হয় যে না এফ প্রাইম এবং এফ সমান না, কিন্তু তাদের ক্লোজার দুটো সমান, মানে এফ প্রাইমের ক্লোজার এবং এফ এর ক্লোজার দুটো যদি সমান হয়, তখন সেই ক্ষেত্রে সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেই ডিকম্পোজিশনটাকে বলবো আমরা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। তাহলে বেসিক থিমটা কি? বেসিক থিমটা হচ্ছে যে আমাদের যদি এইরকম হয়, কি আসলে আমাদের যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে দেখা যাচ্ছে আমরা 2টা টেবিলে ভাগ করলাম, ভাগ করার পরে, হ্যাঁ, ভাগ করার পরে, হ্যালো, জি স্যার, হ্যাঁ, আমরা দুটো টেবিলে ভাগ করার পরে এবং তাদের জন্য কারেসপন্ডিং ফাংশনাল ডিপেন্ডেন্সি, R1 এর জন্য কারেসপন্ডিং ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো, এবং R2 এর জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, সেইগুলো নিয়ে আমরা একটা সেট করলাম। দেখা গেলাম এই দুটো একই সমান না, মানে কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে যেগুলো চেক করতে পারছি না আমরা, মানে ওই রকম কমন ভাবে না, কিন্তু দুটোর ক্লোজার, মানে ওটা যে যে কাজগুলো করতো ঠিক এগুলো সেই একই কাজই করছে, একই কন্ডিশন, এগুলো চেক করলে মোটামুটি ওটা সবগুলো চেক হয়ে যাচ্ছে। যদি সবগুলো চেক হয়ে যায়, এরকম ইন্ডিভিজুয়াল গুলো চেক করলেই তখন সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। এবার বোঝা গেছে কি? জি স্যার। তাহলে আমাদের যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি এইগুলো আমরা যে কোনো টেবিলের ক্ষেত্রে আমরা ডিকম্পোজ দুটো ভাগে বা 2টো বা 3টা যাই ভাগে ভাগ করি না কেন, সেগুলোকে জয়েন্ট ক্যালকুলেশন না করে যদি আমরা সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি কে চেক করতে পারি, জয়েন্ট ক্যালকুলেশন না করেই যদি চেক করতে পারি, তখন সেই ডিকম্পোজিশনটাকে বলবো আমরা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন, ঠিক আছে? তাহলে পরে আমাদের ডিজারেবল প্রপার্টি কি হচ্ছে ডিকম্পোজ করার জন্য, যে সেটা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন হতে হবে, আবার ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হতে হবে। যদি ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং না হয় তাহলে পরে সেটা আমাদের ট্রাবল তৈরি করবে, সবসময় ট্রাবল তৈরি করবে যখন ডাটা এন্ট্রি করব বা ডাটা আপডেট করব, ট্রাবল সেক্ষেত্রে সমস্যা তৈরি করবে। সমস্যাগুলো কি? টাইম কনজিউম হবে, প্রত্যেক ক্ষেত্রেই তাদের জয়েন্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা আমি যে অংশটুকু পড়ালাম সেই অংশটুকু তোমাদের ওই বইয়ে আছে, হ্যাঁ, যে বইটা তোমরা পড়ছো সেখানে আছে। আমি আরেকটা জিনিস এখন নরমালাইজেশন যাব, এই নরমালাইজেশনের জিনিসটা এখানে আমি তোমাদের একটা লিংক দিয়ে দিয়েছি, এই লিংকে যে আর একটু ডিটেলস পাবা, আমি সেখান থেকে কিছু জিনিস কপি করে এখানে রেখেছি। আমি এই ফাইলটা পুরোটাই তোমাদেরকে সেন্ড করে দিব, ঠিক আছে?
তখন এখানে এই লিঙ্ক থেকে যে ডিটেলসটা পাবা, আমি যে তোমাদের বোঝানোর জন্য যে প্রয়োজনগুলো সেই জিনিসগুলো এখানে নিয়ে আসছি। এখন নর্মালাইজেশনটা কি? নর্মালাইজেশন যখন আমরা কোনো ডাটাবেজকে একাধিক টেবিলে ভাগ করব বা একটা টেবিলে রাখবো, এখন একটা ডাটাবেজকে একই টেবিলে সকল ডাটাকে এক টেবিলে রাখবো বা একাধিক টেবিলে রাখবো বা কয়টা টেবিলে রাখবো, সেইটা বিবেচনা করেই আমাদের এই নর্মালাইজেশনের বিষয়টা আসবে। হ্যাঁ, নর্মালাইজেশন হচ্ছে একটা টেকনিক যেটা হচ্ছে ডাটাকে অর্গানাইজ করার জন্য, ডাটাবেজে ডাটা কিভাবে থাকবে সেই জিনিসটা ঠিক করবে। এবং এই অ্যাপ্রোচটা হচ্ছে তুমি বলতে পারো যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ডিকম্পোজ টেবিল টু এলিমিনেট ডাটা রিডান্ডেন্সি। ডাটা রিডান্ডেন্সিটাকে কমাবে, তার সাথে সাথে কিছু অ্যানোমালিজ আছে, সেই অ্যানোমালিজ গুলোকে অ্যাভয়েড করবে। কেমন, কি কি অ্যানোমালিজ গুলোকে সাধারণত কয়েকটা বিভাগে বলা হয়: ইনসার্ট অ্যানোমালিজ, আপডেট অ্যানোমালিজ, ডিলিট অ্যানোমালিজ। আমরা জানতে চাই আসলে ইনসার্ট অ্যানোমালিজ কি, আপডেট অ্যানোমালিজ কি এবং ডিলিট অ্যানোমালিজ কি। আমরা মোটামুটি ডাটা রিডান্ডেন্সি তো জানি, তাই না? জি স্যার। কি ডাটা রিডান্ডেন্সি কাকে বলে? স্যার ডেটার পার্সেস যদি এখানে স্যার এরকম ডাটা যখন রিপিটেশন হয় তখন সেই ডাটাকে আমরা ডাটা রিডান্ডেন্সি। তাহলে আমাদের নরমালাইজেশনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করা। একদম অমিট করে দেওয়া সম্ভব না, ঠিক আছে? তারপরে রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করা, তার সাথে সাথে আমাদের কিছু অ্যানোমালিজ তৈরি হয় রিডান্ডেন্সির কারণে, যে অ্যানোমালিজ গুলো তৈরি হয় সেই অ্যানোমালিজ গুলো অ্যাভয়েড করা। অ্যানোমালিজ গুলো কি কি? আমরা আবার প্রথম টেবিলে চলে যাই। ধরে নাও এই আমাদের লেন্ডিং স্কিমা টেবিলটা আছে, ঠিক আছে? সবগুলো ডাটা একসঙ্গে আছে। এখন আমি ডাটা ইনসার্ট করবো, নতুন একটা ব্রাঞ্চ খুললো এই টেবিল এখানে, তাহলে নতুন একটা ব্রাঞ্চের ইনফরমেশন এখানে ইনসার্ট করবো, তাই না? তাহলে নতুন একটা টেবিলের নতুন একটা ব্রাঞ্চ নেম দিলাম, ব্রাঞ্চ সিটি দিলাম, তার অ্যাসেট দিলাম, কিন্তু কোনো কাস্টমার তো নাই, নতুন ব্রাঞ্চ কেবল আমি ইনসার্ট করছি। তাহলে কোনো কাস্টমার না থাকার কারণে আমাদের এই লাইনগুলো ফাঁকা থাকবে, তাই না? তাহলে এখানে যখন এটা ফাঁকা থাকবে তাহলে ব্রাঞ্চ নেম এখানে ঢুকলো কিন্তু এদিকটা নীল থাকলো, তার মানে এখানে এই ডাটাটা হয় আমরা যেহেতু কোনো কাস্টমার নাই, তার মানে কি এখানে ডাটা আসলে ইনসার্ট করতেই পারছি না, যেহেতু এই ডাটাগুলো নাই আমার। অথবা এগুলোকে নাল রাখতে হবে। তাহলে নাল রাখলে পরে যখন একটা কাস্টমার ঢুকবে তাহলে কাস্টমারটা আমি কার আন্ডারে দিব, তখন একটু ঝামেলা তৈরি হবে। তো এই ধরনের হয় নাল রেখে দেওয়া, বা কোনো কারণে যদি ডাটা ইনসার্ট করতে পারছি না যেহেতু অন্য ডাটাগুলো পাচ্ছি না, এইরকম সিচুয়েশন তৈরি হওয়াটাকে বলছি আমরা ইনসার্ট অ্যানোমালিজ। অ্যানোমালিজ মানে তো বুঝো, তাই না? এটাকে বলছি আমরা ইনসার্ট অ্যানোমালিজ। এরপর আসে আপডেট অ্যানোমালিজ। আপডেট অ্যানোমালিজটা কি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে ধরো এটা তো আমাদের ডেফিনেটলি বলতে পারি যে এখানে ডাটা রিপিটেশন হচ্ছে, তাই না? বা ডাটা রিডান্ডেন্ট হচ্ছে। যেমন এই যে যতবার ডাউনটাউন থেকে যতজন লোন নিবে প্রত্যেকের ক্ষেত্রে ডাউনটাউন ব্রাঞ্চের ইনফরমেশনটা দিতে হচ্ছে, তাই না? এখানে যেমন ডাউনটাউন, আবার যার পে রাইজ যতজন কাস্টমার থাকবে তার লোন হবে, প্রতিটা লোনের এগেইনস্টে আবার ব্রাঞ্চের ইনফরমেশন দিতে হচ্ছে। তার মানে এটা একটা রিডান্ডেন্সি তৈরি হয়ে আসছে এবং এই কারণে এটাকে ডিকম্পোজ করছি আমরা সাধারণত। তাহলে এখানে যেহেতু আমরা রিডান্ডেন্ট হচ্ছে, এই রিডান্ডেন্সির কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। যেমন এখানে ইনসার্ট অ্যানোমালিজ আমরা দেখলাম, এখন আপডেট অ্যানোমালিজ। যদি আপডেট অ্যানোমালিজ কিরকম, ধরো আমরা কোন একটা ব্রাঞ্চের নামটা চেঞ্জ হবে, এখন অথরিটি চেঞ্জ করলো যে কোনো একটা ব্রাঞ্চের নাম চেঞ্জ হবে, তাহলে সেই চেঞ্জটা কত জায়গায় করতে হবে? এরকম প্রত্যেকটা ওই ব্রাঞ্চের যতগুলো লোন আছে প্রত্যেকটা লোনের ক্ষেত্রে যে ওটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা ট্রাবলসাম ব্যাপার। কোনো কারণে যদি কোনো একটা জিনিস ব্রাঞ্চ সেটা মিস হয়ে যায় তাহলে পরে ডাটাতে ইনকনসিস্টেন্সি তৈরি হবে। তাহলে এই অ্যানালিসিসটা হচ্ছে আমাদের আপডেট অ্যানালিসিস। সিমিলারলি ডিলিট অ্যানালিসিস, ইনসার্ট, আপডেট এন্ড ডিলিট। ডিলিট অ্যানালিসিসটা কি রকম? ধরো আমরা কোনো একটা লোন কে আমরা ডিলিট করব, এই জনসের লোন ডিলিট করলাম, তাহলে জনসটাকে ডিলিট করে নিতে পারি, দুটো ডিলিট করলাম। আবার দেখা যাচ্ছে আমরা জ্যাকসনেরটা ডিলিট করলাম, আবার
জনসনেরটা যে ডিলিট করলাম, তাহলে এরকম ভাবে কোনো কারণে যদি লোনগুলো ডিলিট করতে থাকি, দেখা যাচ্ছে যে কোনো লোনই নাই যে ব্রাঞ্চের, সেই ব্রাঞ্চের ইনফরমেশনটাও হারাই যাবে। যে ব্রাঞ্চের জি স্যার। একটাই লোন আছে, সেই লোনটা যদি যখন আমরা ডিলিট করবো, তাহলে পরে তো ব্রাঞ্চের ইনফরমেশনও হারাই যাবে, তাই না? জি স্যার। কারণ ওই লোনটাই আমরা এখান থেকে ডিলিট করে ফেলেছি, ওই ইনফরমেশনটা এখান থেকে ডিলিট করে ফেলেছি। তাহলে পরে এইটা হচ্ছে আমাদের কি ডিলিট অ্যানোমালিজ। তাহলে আমাদের অ্যানোমালিজ গুলো কি কি? তিনটা অ্যানোমালিজ আমরা নরমালি করি। একটা হচ্ছে ইনসার্ট অ্যানোমালিজ, আপডেট অ্যানোমালিজ আর ডিলিট অ্যানোমালিজ। ডিলিট। তাহলে এই এই অ্যানোমালিজ গুলোকে আমরা দূর করব এবং তার সাথে সাথে ডাটা রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করব, এবং এই কারণেই হচ্ছে আমাদের নরমালাইজেশন। তাহলে নরমালাইজেশন এর প্রধান কাজ হচ্ছে আমাদের ডাটা রিডান্ডেন্সিটাকে রিডিউস মিনিমাইজ করা আর তার সাথে সাথে এই অ্যানোমালিজ গুলো এলিমিনেট করা। নরমালাইজেশন গুলো কি? নরমালাইজেশন দেখো এখানে ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম, BCNF মানে বৈশ্বিক কোড নরমাল ফর্ম এবং ফোর্থ নরমাল ফর্ম। এরকম ভাবে নরমাল ফর্ম অনেক আছে, 4, 5, হ্যাঁ আমরা BC নরমাল ফর্ম পর্যন্ত দেখবো, 4, 5, 6 এরকম ভাবে নরমাল ফর্ম। এখন আমরা যখন একটা ডাটাবেসকে নিয়ে কাজ শুরু করব, তখন প্রথমে এটাকে ফার্স্ট নরমাল ফর্মে সাজাবো, তারপরে সেকেন্ড, তারপর থার্ড, এরকম ভাবে উপরের দিকে উঠতে থাকবো, ঠিক আছে? যত উপর ইয়াতের দিকে যাবো তত এটা রিডান্ডেন্সি, ডাটা রিডান্ডেন্সি এবং এইগুলো এলিমিনেট করবে, হ্যাঁ। কিন্তু সব সময় যে আমরা উপরের দিকে যেতে পারবো, ঠিক আছে, সেরকমও কথা নাই। কোনো ডাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট করলাম, ফার্স্ট বা সেকেন্ড পর্যন্ত যেতে পারলাম, তারপরে যেতে পারছি না, কারণ সেটা যেতে গেলে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্সি ভায়োলেট করছে অথবা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশনটা হচ্ছে না, এরকম পর্যায়ে চলে আসতে পারে। তারপরে আমাদের প্রথম হচ্ছে ডাটা ডিকম্পোজ করার ব্যাপার হচ্ছে যে ডিকম্পোজিশনটা অবশ্যই লসলেস ডিকম্পোজিশন হতে হবে, আবার ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশনও হতে হবে। তারপরে ওই দুটোকে ফুলফিল করে আমরা নরমালাইজেশনটা প্রথম থেকে শুরু করব, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততটুকু দূর পর্যন্ত যাব। তাহলে সবচাইতে মিনিমাম নরমাল ফর্ম যেটা, সেটা হচ্ছে ফার্স্ট নরমাল ফর্ম। যদি আমরা মিনিমাম অংশটুকু করতে পারি তাহলে পরে সেটা করব, তারপরেরটুকু যদি যেতে পারি তাহলে পরে দেখা গেল তার সাথে একটু আমাদের রিডান্ডেন্সি কমলো, ডাটা রিডান্ডেন্সি কমলো, তারপরে যদি থার্ডে যেতে পারি তাহলে আরো একটু কমলো। এরকম ভাবে যতটুকু যেতে পারবো তত আমাদের ভালো। কিন্তু সব ক্ষেত্রে, সকল ডাটাবেজের ক্ষেত্রেই কিন্তু আমরা যে একদম শেষ পর্যন্ত যেতে পারবো এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তার মানে এই ডাটাবেজ গুলোকে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম রেস্ট্রিকশনের দিকে যেতে থাকবো। তাহলে একটা ডাটাবেজ যখন ফার্স্ট নরমাল ফর্মে থাকবে, তখন ফার্স্ট নরমাল ফর্মের শর্তগুলো সে ফুলফিল করবে। যখন সেকেন্ড নরমাল ফর্মে, যদি আমরা বলি যে একটা ডাটাবেসটা সেকেন্ড নরমাল ফর্মের অনুসারে লিগ্যাল আছে, যদি সেকেন্ড নরমাল ফর্মে লিগ্যাল থাকে, তার মানে সে অবশ্যই ফার্স্ট নরমাল ফর্মে লিগ্যাল আছে। তার মানে ফার্স্ট নরমাল ফর্মের সবগুলো শর্ত সে পূরণ করেছে, ফার্স্ট নরমাল ফর্মের সবগুলো শর্ত সে পূরণ করেছে এবং তারপরে সেকেন্ড নরমাল ফর্মে এসেছে, ঠিক আছে? আবার সেকেন্ড কোনো একটা ডাটাবেস যদি থার্ড নরমাল ফর্মে আসে, থার্ড নরমাল ফর্ম পর্যন্ত আমরা যেতে পারি বা ডিকম্পোজ করতে পারি, তার মানে আমাকে সেগুলো হচ্ছে অবশ্যই সেকেন্ড, মানে সেকেন্ড নরমাল ফর্মে তো অবশ্যই আছে, এগুলো সে পূরণ করেছে। আবার বিসি নরমাল ফর্ম, এটাকে থার্ড বলা হচ্ছে, এটাকে ফোর্থ বলা হচ্ছে, তো এটাকে বলা হয় 3.5 নরমাল ফর্ম। থার্ড না বলে, থার্ডের পরে যেহেতু বিসি নরমাল, বৈশ্বিক কোড নরমাল ফর্ম, বা এটাকে 3.5 নরমাল ফর্মও বলা হয়। এটা একটা হায়ারার্চিক্যাল একটা ব্যাপার, যে আসলে আস্তে আস্তে আমরা এদিক থেকে মানে ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, ফোর্থ এরকম ভাবে নরমালাইজেশন করতে থাকবো। তাহলে ফার্স্ট নরমাল ফর্মটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ডাটাবেজের মিনিমাম রিকোয়ারমেন্টটা আসছে একটা অ্যারেঞ্জ করা, ডাটা অ্যারেঞ্জ করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টটাই হচ্ছে আমাদের ফার্স্ট নরমাল ফর্ম। ফার্স্ট নরমাল ফর্মটা কি কি কন্ডিশন আছে? প্রথম কন্ডিশন হচ্ছে ইট শুড অনলি হ্যাভ সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউট গুলো হতে হবে সিঙ্গেল ভ্যালুড, ডাবল ভ্যালুড বা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট কাকে বলে জানো তো নাকি ভুলে গেছো?
অ্যাট্রিবিউট যদি কোনো একটা অ্যাট্রিবিউট একাধিক ভ্যালু নিতে পারে, যেমন ধরো তোমার ডিপেন্ডেন্ট নেম বা ফোন নাম্বার, একটা পার্সনের দেখা যাচ্ছে একাধিক ফোন নাম্বার আছে, তাহলে একাধিক ফোন নাম্বার যদি আমি দিই তাহলে পরে সেটাকে বলছি মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট। বা ডিপেন্ডেন্ট নেম, একজনের একাধিক ডিপেন্ডেন্ট থাকবে, প্রত্যেকের নেম যদি আমি দিই সেখানে, তাহলে পরে সেটা মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট হলো। তাহলে পরে আমরা যদি ফার্স্ট নরমাল ফর্মে সাজাতে চাই ডাটাবেসকে, তাহলে পরে অবশ্যই মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট গুলো থাকবে না, অবশ্যই সেখানে সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটে নিয়ে আনতে হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, জি স্যার ভ্যালু স্টোরড ইন কলাম শুড বি ইন সেম ডোমেন। এটা ফার্স্ট নরমাল ফর্ম, তো তার মানে নরমাল ফর্ম, ফার্স্ট নরমাল ফর্মটা হচ্ছে একটা ডাটা টেবিল তৈরির মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো সেইগুলো হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মে আছে। তার মানে এখানে একটা সেম ডোমেনে থাকবে। আমরা তো জানি যে প্রত্যেকটা ফিল্ড একই একই ডোমেন টাইপটা একই হয়, তাই না? একটা কোনোটা নিউমেরিক ডোমেন টাইপ হবে, কোনোটা ক্যারেক্টার, কোনোটা ভার ক্যারেক্টার, কোনোটা ফ্লোট, এরকম হয় না? আমরা অ্যাট্রিবিউট গুলো কিরকম এক একটা টাইপের হবে, তো সেটাই বলছে যে প্রত্যেকটা কলাম সেম ডোমেন টাইপের হবে, প্রত্যেকটা কলামের একটা আলাদা নাম থাকবে। আর ডাটাবেজে যে ডাটাগুলো আমরা রাখবো, এখানে কোনো মানে কখন ডাটাটা রাখছি তার কোনো অর্ডার থাকবে না, যখনই ডাটা রাখি সে একই রকম ভাবেই সে কাজ করবে। বোঝা গেল? একটা টেবিলে ডাটা কখন কোন জি স্যার। ডাটা ইনসার্ট করেছো সেটার তো কোনো ইনফরমেশন নাই, তাই না? আমরা ডাটা যেভাবে রাখি না কেন সে তার মতো করে অ্যারেঞ্জ হবে, এবং সেই অর্ডার ইন হুইচ ডাটা স্টোর ডাজ নট ম্যাটার, এখানে সেটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, এখন নিয়ে আসো জি ফার্স্ট স্যার। নরমাল ফর্ম। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এরপরে আসো সেকেন্ড নরমাল ফর্ম। সেকেন্ড নরমাল ফর্মে কি, আমি যেটা বলেছি যে যখন আমরা ফার্স্ট নরমাল ফর্ম থেকে সেকেন্ড নরমাল ফর্মে যাব, তখন এটা অবশ্যই ফার্স্ট নরমাল ফর্ম তো থাকবেই, তারপরে ওটার জন্য আরো এক্সট্রা কোনো কন্ডিশন যুক্ত হবে। যেমন এখানে বলছি যে ইট শুড বি ইন ফার্স্ট নরমাল ফর্ম, এটা অবশ্যই ফার্স্ট নরমাল ফর্মে, এবং পরেরটা হচ্ছে এটার জন্য সেকেন্ড নরমাল ফর্মের জন্য যেটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি? এর আগে আমরা ডিপেন্ডেন্সি তো কি কাকে বলে সেটা তো বুঝেছি, এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি আমরা একটু আলোচনা করি। দেখো এখানে এই টেবিলটা এখানে দেখো, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট নেম, মার্কস, টিচার। এখন এই টিচার এবং এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মানে প্রাইমারি কি কোনটা হতে পারে বলো তো? স্টুডেন্ট আইডি, সাবজেক্ট নেম, মার্কস, এবং এখানে সাবজেক্টের টিচার আর কি। হ্যাঁ, তাহলে এখানে প্রাইমারি কি Subject ID। কি হতে পারে? সাবজেক্ট আইডি প্রাইমারি কি হবে? স্যার মার্কস হতে পারে। মার্কস কি কখনো প্রাইমারি কি হওয়া সম্ভব? মার্কস তো একই মার্কস, তো দুইজন স্টুডেন্ট একই না মার্কস স্যার, পাবে না? স্যার সাবজেক্ট নেম সাবজেক্ট নেম স্যার। সাবজেক্ট নেমও তো আরেকটা স্টুডেন্ট, যে ধরো জাভা দুইজন স্যার, এখানে স্টুডেন্ট teacher হবে নিল, তাহলে পরে দুইজন স্টুডেন্টের ক্ষেত্রে জাভা আসবে না? এটাও আসতে পারে। স্যার, এখানে দুইটা ফিল্ড কে স্যার একসঙ্গে দুইটা মিলে কম্বিনেশন একটা করা যায় না? করতে হবে। দুইটা মিলে কম্পোজিট, যেমন এই যে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি, স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট সাবজেক্ট আইডি। সাবজেক্ট আইডি এই দুটো মিলে হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, যেহেতু এই দুটো মিলে প্রাইমারি কি, কিন্তু আমরা যদি আবার এখানে দেখি যে সাবজেক্ট নেম এবং এই টিচার, তাই না? এই যে টিচার বা সাবজেক্ট নেম, এটা কিন্তু আবার সাবজেক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, তাই কি না? তাহলে পরে এটা কিন্তু আবার স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট না, শুধুমাত্র সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার এই যে টিচার বা সাবজেক্ট নেম। তাহলে পরে যদি সাবজেক্ট নেমটা এটার উপরে ডিপেন্ডেন্ট হয়, এখানে বোধহয় একটু ভুল আছে, পিএইচপি এখানে আলাদা, এখানে পিএইচপি দিয়ে এটা এই হতো আর কি। হ্যাঁ, তাহলে পরে ঠিক ছিল, বা এখানে আমরা জাভা দিয়ে দিই, এটা এখানে ডাটারা ভুল করেছে। এখন দেখো,
তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই দুই ডাটা ফাংশনালি ডিপেন্ডেন্ট অন সাবজেক্ট আইডি। এটা কিন্তু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করছে না, কিন্তু পুরো টেবিলে কিন্তু আমাদের এই দুটোর উপরে ডিপেন্ড করবে। যেমন এই মার্কসটা কিন্তু আবার দুটোর উপরে ডিপেন্ড করবে। তাহলে পরে আসলে এখানে হচ্ছে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে, যেটা হচ্ছে এটা টোটাল এটার উপরে ডিপেন্ড করছে না, পুরো প্রাইমারি কি এর উপরে ডিপেন্ড করছে না, প্রাইমারি কি এর একটা অংশের উপর ডিপেন্ড করছে। তাহলে এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলছি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, যখন পুরো ডাটাবেজের কোনো ডাটা কোনো একটা যদি পুরো প্রাইমারি কি এর উপরে ডিপেন্ড না করে, কোনো একটা পার্শিয়াল অংশের উপর ডিপেন্ড করে, তখন সেটাকে বলছি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমরা কিরকম ভাবে রিমুভ করতে পারি? আমরা নিচে চলে আসি। একটু কি পড়লো মা? দাঁড়াও, একটু আমি করি আগে। আমরা কিভাবে রিমুভ করব? এখানে দেখো সাবজেক্ট নামে যদি আরেকটা টেবিল তৈরি করি, সাবজেক্ট আইডি যা সাবজেক্ট নেম টিচার, ঠিক আছে, আর তার সাথে এখানে আমরা নিয়ে চলে আসলাম স্টুডেন্ট আইডি সাবজেক্ট আইডি মার্কস। তারপরে এরকম ভাবে যদি ডিকম্পোজ করি, তাহলে পরে সেখানে আমাদের আর কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকছে না। ঠিক আছে, থাকছে না স্যার। আমরা উপরের টেবিলটাকে ভেঙে দুইটা টেবিলে ভাগ করলাম এবং এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকছে না। যেটার উপর ডিপেন্ডেন্সি সেটাকে আমরা আলাদা করে নিয়ে চলে আসলাম, নিয়ে চলে এসে এই ফর্মে নিয়ে আসলাম। তাহলে যদি আমরা এইরকম করলাম, তার মানে এইটা হলো আমাদের সেকেন্ড নর্মাল ফর্মে ডাটাবেসটাকে নিয়ে আসলাম। তাহলে প্রথম ফার্স্ট নর্মাল ফর্ম তো বললামই যে একদম মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো আছে। তারপরে সেকেন্ড নর্মাল ফর্মে বলছি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে পরে সেটাকে আমরাকে ভেঙে দুটো টেবিলে নিয়ে আসতে হবে যেন পার্শিয়াল ডিপেন্ডেন্সি না থাকে, এবং সেই ক্ষেত্রে তখন সেটাকে আমরা বলবো সেটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে। এবার আসো থার্ড নর্মাল ফর্ম। বেশি হয়ে যাচ্ছে নাকি? না স্যার বলেন। আসলে এভাবে ঠিক বুঝতে পারছি না তোমরা কতদূর উপকৃত হচ্ছ বা আমরা কতদূর আগাতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে উপকার পারছি হচ্ছে স্যার। কিনা, হ্যাঁ কতটুকু উপকার পাচ্ছ সেটা আমি ঠিক করতে পারছি না এরকম করে। আচ্ছা ঠিক আছে, এরপর আসো তাহলে আমরা ওই এর আগে যেটা বললাম পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি? যখন পুরো ডাটাবেজের কোনো কলাম যদি পুরোপুরি প্রাইমারি কি এর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে প্রাইমারি কি এর কোনো একটা অংশের উপরে ডিপেন্ডেন্ট হয়, তখনই সেটাকে বলছি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা ডিজারেবল প্রপার্টি না। এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে পরে আমাদের সেটাকে এলিমিনেট করতে হবে। তাহলে সেটাকে আমরা তখন সেটাকে বলবো সেকেন্ড নর্মাল ফর্ম। এবার চলে আসি থার্ড নর্মাল ফর্মে। থার্ড নর্মাল ফর্মের ক্ষেত্রেও কি অবস্থা, যে ডাটাবেসটা অবশ্যই সেকেন্ড নর্মাল ফর্মে থাকতেই হবে। তার মানে সেকেন্ড নর্মাল ফর্ম পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম, একটা ডাটাবেসকে নিয়ে সেকেন্ড নর্মাল ফর্ম পর্যন্ত যেতে পেরেছি। তারপরে এখন বলছি যে এটাকে যদি আরো কমাতে চাই, রিডান্ডেন্সি কমাতে চাই, তাহলে পরে আমাদেরকে আর কোথায় যেতে হবে? পরের ফাংশনাল ডিপেন্ডেন্সিতে নিয়ে আসতে হবে। পরের ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি? ইট ডাজ নট হ্যাভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আমি কিন্তু ডিপেন্ডেন্সি তোমাদেরকে পড়তে বলছিলাম এই কারণে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডিপেন্ডেন্সিটা আসবে। হ্যাঁ, তাহলে ডিপেন্ডেন্সিটা কি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কাকে বলবো? যখন দেখা যাচ্ছে একটা অ্যাট্রিবিউট আরেকটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট, আবার সেই অ্যাট্রিবিউট আরেকটার উপর ডিপেন্ডেন্ট হবে, এরকম যদি হয় তখন সেটাকে বলবো আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি।
ট্রানজিটিভিটি রুল যেমন ছিল আমরা ওইটার এখানে মতো। যদি 3টা টেবিল দেখো, হ্যাঁ বলো বলো। ডিপেন্ডেন্সির মধ্যে ট্রানজিটিভিটি রুল ছিল স্যার ওইটার মতো। হ্যাঁ হ্যাঁ এটাও ডিপেন্ডেন্সি, ওটার বলছি যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেন না থাকে, যেটা আমরা ট্রানজিটিভ রুল দেখছিলাম ডিপেন্ডেন্সির মধ্যে, তাই না? যে ডিপেন্ডেন্সি যদি একটা আরেকটার উপর হয়, সেটা যদি আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে পরে প্রথমটা ওটার উপর ডিপেন্ডেন্সি চলে আসবে। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না। এখানে বলা হচ্ছে যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না। উদাহরণ হিসাবে নিয়ে আসি আমরা, দেখো এই 3টা টেবিল, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ব্রাঞ্চ, অ্যাড্রেস, ঠিক আছে? আবার সাবজেক্ট নিয়ে আসবে, সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম, টিচার। আরেকটা স্কোর টেবিল, স্কোর আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, টোটাল মার্কস। তারপরে এইটা মোটামুটি আমরা বলতে পারি যে এই জিনিসটা ওই আগের মতোই সেকেন্ড নর্মাল ফর্মে আছে, ঠিক আছে? কিন্তু এখন এইটার সাথে আমরা স্কোরটাকে যদি স্কোরের সাথে আরো 2টা জিনিস যুক্ত করি, আরো 2টা যোগ করি, যেমন এখানে ঠিকই আছে এক্সাম টাইপ আর টোটাল মার্কস। এক্সাম টাইপটা যোগ করলাম, টোটাল মার্কস যোগ করলাম। এক্সাম টাইপটা কি? এক্সাম টাইপ হচ্ছে সেটা কি ধরনের এক্সাম, সেটা প্র্যাকটিক্যাল এক্সাম না ওয়ার্কশপ না থিওরি, এই টাইপটা সে বলবে, ঠিক আছে? আর টোটাল মার্কসটা হচ্ছে ওই কোর্সের জন্য, ওই টাইপের জন্য এক্সাম টাইপের যেরকম টাইপ সেরকম, যেরকম এক্সাম টাইপ সেটার উপরে টোটাল মার্কস, মানে ওই ওই সাবজেক্টের টোটাল মার্কসটা কত, ঠিক আছে? এখন এই রকম করে যদি ডাটা একটা টেবিল তৈরি করা হয়, এখানে দেখো যে নরমালি আমাদের স্কোর টেবিলটা কিসের উপরে ডিপেন্ডেন্ট? এখানে স্টুডেন্ট আইডি আর সাবজেক্ট আইডিটা হচ্ছে সেটার প্রাইমারি কি, তাই তো? জি স্যার। স্কোর টেবিলের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। এখানে নতুন যেটা দিলাম এক্সাম টাইপ, এক্সাম টাইপটাও ওটার উপরে ডিপেন্ডেন্ট হবে, কারণ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এবং সাবজেক্ট যদি এক থাকে তাহলে পরে তার সাবজেক্ট টাইপটাও একই হবে, এক্সাম টাইপটাও একই হবে, তাই না? যাদের ক্ষেত্রে সাবজেক্টের এবং এটা মিলে তাদের এক্সাম টাইপটাও ঠিক একই রকম হয়ে যাবে। কিন্তু টোটাল মার্কসটা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? টোটাল মার্কসটা ডিপেন্ড করবে আসলে এক্সাম টাইপের উপরে। এটা টাইপটা প্র্যাকটিক্যাল এক্সাম না থিওরি এক্সাম না ওয়ার্কশপ, সেটার উপর নির্ভর করবে টোটাল মার্কসটা কত। তার মানে কি এখানে দেখো যে এক্সাম টাইপটা এই প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই টোটাল মার্কসটা আবার এক্সাম টাইপের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এখানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা এটার উপরে ডিপেন্ডেন্ট, এবার এটা এই দুটোর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সিও আমাদের ডিজারেবল না থার্ড নরমাল ফর্মের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে এখানে দেখো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির একটা বলেছে এখানে, when non-prime attribute depends on other non-prime attributes. Non-prime attributes বলতে বোঝানো হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো প্রাইমারি কি না অথবা প্রাইমারি কি এর কোনো অ্যাট্রিবিউট না, অংশ না। নন প্রাইম অ্যাট্রিবিউট বলা হবে যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি এর অংশ না, ঠিক আছে? তাহলে যদি প্রাইমারি কি এর অংশ না, যেমন ধরো আমরা এখানে দেখলাম যে এটা এক্সাম টাইপটা প্রাইমারি কি এর অংশ না, আর টোটাল মার্কসটা প্রাইমারি কি এর অংশ না, তা কিন্তু টোটাল মার্কসটা আবার এক্সাম টাইপের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে পরে সেটাকে আমরা বলছি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, আসলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এই কারণে বলছে যে কারণ এটা তো তোমার অবশ্যই কোনো একটা না একটা তো তোমার প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্সি থাকছে। এটা হচ্ছে এক্সাম টাইপটা হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্সি, আবার এটার উপরে ডিপেন্ডেন্ট এটা, এই জন্যই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা এটা যদি আবার এটার উপর ডিপেন্ডেন্ট হতো তাহলে পরে সেক্ষেত্রে আর কোনো সমস্যা ছিল না। এখন এই জিনিসটা নিয়ে আসো
যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি না থাকে তাহলে পরে আমরা কি করব আসলে? সেই ক্ষেত্রে আমরা যেটা টেবিলকে থার্ড ভেঙে দুইটা ভাগে ভাগ করলাম। একটা স্কোর হবে স্কোর আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, ঠিক আছে, মার্কস এবং এক্সাম আইডি। এরপরে নিয়ে চলে আসলাম আবার এক্সাম টাইপ, নিউ টেবিল এক্সাম নিয়ে আসলাম, এক্সাম আইডি, ওয়ার্কশপ, টোটাল মার্কস এত, মেইন বা তুমি থিওরি যাই বলো না কেন সেটার জন্য টোটাল মার্কস এত, এবং প্র্যাকটিক্যালের জন্য একটা মার্কস, ঠিক আছে। তাহলে এরকম ভাবে যদি এটাকে ডিকম্পোজ করি তাহলে পরে সেটা আর ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি না থাকলে পরে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, এটা থার্ড নর্মাল ফর্ম। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো থার্ড নর্মাল ফর্মে আছে, ডাটাবেসটা থার্ড নর্মাল ফর্মে আছে। এরপরে আসলো বিসি নর্মাল ফর্ম, বয়সী কোড নর্মাল ফর্ম, বা এটাকে 3.5 নর্মাল ফর্মও বলা হয়, ঠিক আছে? 3.5। তাহলে এটাকে 6.5 নর্মাল ফর্মও বলা হয়। বিসি নর্মাল ফর্ম পরে হচ্ছে 3.5 নর্মাল ফর্ম। তাহলে প্রথমে আমরা দেখলাম ফার্স্ট নর্মাল ফর্ম, ফার্স্ট নর্মাল ফর্মের পরে যাব সেকেন্ড নর্মাল ফর্ম, এবং যতদূর পর্যন্ত আমরা যেতে পারবো সবকিছু, সব ডাটাবেজের ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু টপ পর্যন্ত যেতে পারবো এরকম কিন্তু কথা নাই, ঠিক আছে। ডাটাবেজের কিছু ক্রাইটেরিয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা একটা থার্ড নর্মাল ফর্মে এসে থেমে গেলাম, তারপরে আর যাওয়া যাচ্ছে না। তো তাহলে পরে আমরা যতদূর যেতে পারবো ফার্স্ট থার্ড এরকম ভাবে উপরের দিকে যেতে থাকবো। তাহলে পরে এটাকে যেমন এই হায়ারার্চিক্যাল যখন অর্গানাইজেশন আসবে তখন সেটাকে বলছি আমরা বেশি নর্মাল ফর্মকে বলছি থার্ড 3.5 নর্মাল ফর্ম। এখন 3.5 নর্মাল ফর্মে কি প্রথম কথা হচ্ছে যে সেটা অবশ্যই থার্ড নর্মাল ফর্মে হতে হবে, তাই তো? তাহলে প্রথমে সেটা থার্ড নর্মাল ফর্মে হচ্ছে, এবং তারপরের যে অংশটুকু ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি এরকম হয় এক্স ডিফাইন্ড ওয়াই, তাহলে এক্স শুড বি দা সুপার কি, তাহলে অবশ্যই এক্সটা ওই টেবিলের সুপার কি হতে হবে। যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখা যাচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ওই রিলেশন আর এ থাকে, রিলেশন আর এর জন্য হোল্ড করতে হয়, তারপরে সে অবশ্যই এক্সট্রা হতে হবে সেটার সুপার কি। বুঝা যাচ্ছে? এখন দেখো এটা আমরা কিরকম ভাবে নেব, একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এটা স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, এটা নতুন একটা করেছে, এটা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে 3.5 নর্মাল ফর্মে যদি এই ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি অবশ্যই এই অংশটুকু হতে হবে প্রাইমারি কি। যেমন ধরো এই আগের টেবিলগুলো নিয়ে আসি, যে কোনো টেবিলে যদি আমরা এরকম কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি যে পেতে পারি তাহলে পরে সেই ক্ষেত্রে সেটাকে আমরা নিয়ে চলে আসবো। এবার আমরা চলে আসি তোমার ওখানে না যে এই আগে আমাদের যে নর্মাল ডাটাবেজ আমরা জানি ব্যাংকিং এন্টারপ্রাইজের যে ডাটাবেজ, ঠিক আছে, সেই ডাটাবেজে নিয়ে আসি। তাহলে ব্রাঞ্চ টেবিলের ক্ষেত্রে কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করার কথা? তাহলে ব্রাঞ্চ নেম ডিফাইন্স ব্রাঞ্চ সিটি, ব্রাঞ্চ নেম ডিফাইন্স অ্যাসেট, ঠিক আছে, ব্রাঞ্চ টেবিলের ক্ষেত্রে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করার কথা, তাই না? এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো তার মানে কি, তাহলে এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম হচ্ছে প্রাইমারি কি, আবার কাস্টমার টেবিলে কাস্টমার নেম
কাস্টমার সিটি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, যেহেতু এইগুলো এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো কাস্টমার টেবিলের জন্য হল করার কথা, এবং কাস্টমার টেবিলে কাস্টমার নেম হচ্ছে প্রাইমারি কি বা সুপার কি যাই বলে না কেন, তাহলে পরে এটাও সেটার ক্ষেত্রে থার্ড নয় কি বেশি নর্মাল ফর্মটাকে মেনটেন করছে। তার মানে আমরা ডাটাবেসটাকে মোটামুটি যেই রকম ভাবে সাজাইছি পরবর্তীতে এই ছয়টা টেবিলে সাজিয়েছি, আসলে এটা বেশি নর্মাল ফর্মে এই সাজায় এই জিনিসটা তৈরি করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দেখো যতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করার কথা, সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি তে বাম দিকের যে অংশটুকু সেটা সেই টেবিলে কারেসপন্ডিং টেবিলের প্রাইমারি কি অথবা সুপার কি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত আমরা 3.5 বা বেশি নরমাল ফর্ম পর্যন্তই পড়বো। এই চ্যাপ্টার মোটামুটি তোমাদের শেষ। তোমাদের একটা প্রবলেম দিব, ঠিক আছে স্যার? কি কোনো প্রশ্ন আছে কি তোমার এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম? কোন প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখানে দেখো আমি একটা প্রবলেম দিয়েছি, এই প্রবলেমটা তোমরা করে আমাকে যে কোনো ভাবে মেল করে, হ্যাঁ মেল করে দিয়ে দিবে, মেল করে দিলেই ভালো। হ্যাঁ, এখানে দেখো একটা স্কিমা দেওয়া আছে, লেন্ডিং স্কিমা দেওয়া আছে। লেন্ডিং স্কিমাতে কি কি দেওয়া আছে? ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, কাস্টমার নেম, ব্যাংকার নেম এবং লোন নাম্বার, অ্যামাউন্ট, এতগুলো ডাটা লেন্ডিং স্কিমা দেওয়া আছে। তার মানে ডাটাবেজে তোমাকে বলে দেওয়া হলো যে এই ইনফরমেশনে থাকবে। এখন বলছি ডিকম্পোজ ইট আপ টু এ পসিবল নর্মাল ফর্ম। পসিবল নর্মাল ফর্ম মানে কি বলেছি? যে ফার্স্ট নর্মাল ফর্ম পর্যন্ত করা যাচ্ছে, তারপরে করা যাচ্ছে না। সেকেন্ড নর্মাল ফর্ম পর্যন্ত করা যায় যদি, তাহলে সে ঠিক আছে, সেকেন্ড নর্মাল ফর্মে থেকে যেতে হবে। নাহলে থার্ড নর্মাল ফর্ম পর্যন্ত করা গেলে থার্ড নর্মাল ফর্ম, এভাবে যতদূর পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে সেই ডিকম্পোজিশনটা অবশ্যই লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন হতে হবে এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হতে হবে। ঠিক আছে, লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন হতে হবে এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হতে হবে। এবং কতদূর পর্যন্ত যেতে পারছো তোমরা? ফার্স্ট নরমাল ফর্মেই যেতে পারছো, ততটুকুই পাচ্ছ না? সেকেন্ড নরমাল ফর্ম পাচ্ছ না? থার্ড নরমাল ফর্ম পর্যন্ত পাচ্ছ না? 3.5 বা বেশি নরমাল ফর্মে যেতে পারছো? সেটাও একটা বলতে হবে যে আমি এতদূর পর্যন্ত যেতে পেরেছি এবং তারপরে আর যেতে পারা যাচ্ছে না, এই কারণে যেতে পারা যাচ্ছে না। and explain why it cannot be decomposed to next level of normal form. প্রবলেমটা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো কি প্রবলেমটা বলেছি? আগে সেটা ক্লিয়ার করে নাও, প্রবলেমটা কি বলেছি সেটা বুঝতে পারা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শুনছি। কি প্রবলেমটা কি বুঝতে পারছো? আমি একটা স্কিমা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আবার সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন যেটা বলছি যে এই সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোর উপরে বেস করে এটাকে আমরা বিভিন্ন নরমাল ফর্মে নিয়ে যাব। এখন নরমাল ফর্মে আমরা কতদূর পর্যন্ত যেতে পারবো? প্রথমে ফার্স্ট নরমাল ফর্ম, তারপরে সেকেন্ড নরমাল ফর্ম, আর দেখবো যে কতদূর পর্যন্ত যেতে পারবো। এবং আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এটা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন হয় এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন হয়। তারপরে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং বা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন কতদূর পর্যন্ত যেতে পারছি এবং কতদূর পর্যন্ত কেন যেতে পারছি না সেটাও আমাকে উল্লেখ করতে হবে। যে আমি সেকেন্ড নরমাল ফর্ম পর্যন্ত পারলাম, তারপরে পারলাম না, কেন পারলাম না, এই কারণে পারা যাচ্ছে না। বা থার্ড নরমাল ফর্ম পর্যন্ত পারলাম, তারপরে পারা যাচ্ছে না। ঠিক আছে, এই কারণে পারা যাচ্ছে না। তাহলে এই প্রবলেমটা সলভ করে আমাকে মেলে জানাবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাস আমি বুঝতে পারছি না আর কবে নিব। আমার আসলে এইভাবে ক্লাস নিয়ে ঠিক বুঝতে পারছি না তোমাদেরকে কি কতটুকু দিতে পারছি। তারপরও দেখি এই প্রবলেমটা করে তোমরা দাও। হ্যাঁ,
মেল করে দাও, তারপরে দেখি আমি তোমাদের পরে যদি নিতে চাই তাহলে পরে আমি জানাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে শেষ করি। ভালো থাকো তোমরা। জি স্যার। হ্যালো, কেউ কিছু বলবা? বলো, অসুবিধা নাই। স্যার ফাইলটা গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, এই ফাইলটা আমি এখনই আমি করে দিচ্ছি মেসেঞ্জারে ফাইল শেয়ার হয় না? পিসি থেকে হয় স্যার। আমি দেখছি, আমি দিয়ে দিয়েছি। ও আরেকটা, এই প্রবলেমটা তোমরা ওই তোমাদের যে ডাটাবেজের যে বইটা আছে, হ্যাঁ জি স্যার। হ্যালো, ওখানে পড়তে থাকো, তারপরে ওই যে ফার্স্ট নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম, ওখানে যদিও সংজ্ঞাগুলো একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, এবং ওখানে আবার দেখা যাচ্ছে 3.5টাই আগে দিয়েছে, পরে থার্ড নরমাল ফর্ম দিয়েছে, কিন্তু সিকোয়েন্স আসলে এই প্রথম থেকে আগে থার্ড নরমাল ফর্ম, তারপরে বেশি নরমাল ফর্ম। ঠিক আছে, কিন্তু ওখানে মানে উল্টা করে দিয়েছে। এখন পরের ভার্সন গুলো কারেকশন করেছে কিনা আমি জানি না।